দ্রৌপদীর প্রেম জল। বাবা তুমি এমন ছুটতে ছুটতে আসছো কেন? ভীমবাদী একটাই নাম শুনলে সমস্ত জোয়ান ছেলেদের গায়ে কম্প দিয়ে ঝড় মুছে যায়। থাক থাক থাক, নিজের নাম অত বারফাটাই করে জাহির করতে হবে না। তার আগে বল, হাতে দড়ি আর লাঠি নিয়েছিস কেন? এসি তোর বাবাকে ধরে নিয়ে যেতে ওই হালদার মশাইয়ের কাছে। কেন কি করেছে আমার বাপ? সে কথা তোর বাবাকে জিজ্ঞাসা কর দ্রৌপদী। এ কি হালদার মশাই আপনি? জমিয়েছে হাড়ির তাড়ির সাথে তোর যৌবনী রস পাঞ্চ করে দিয়ে একেবারে সবাইকে যে হাবুডুবু খাচ্ছিস রে দ্রৌপদী। হালদার মশাই ওসব কথা বলে কেন লজ্জা বাড়াচ্ছে? আমি আমাদের এই নির্বাচিত জনপ্রতিনিধি, এই ছাতিমপুর অঞ্চলের প্রধান। কথাটা আপনার খেয়াল আছে তো কন্ট্রাক্টর মশাই? না 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 না, খেয়াল থাকবে না মানে এই হালদার বাবু দৌলতেই তো রোজ কন্ট্রাক্টারি করে খেয়ে পড়ে বেঁচে আছি। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকাই নয় চিড়িং গাছ, দাঁড়িয়ে যুবতী নারী রসে বেশ একেবারে টইটম্বু হয়ে বেঁচে আছো। মিথ্যা বলবো না, তারি এখানে এসেছিলাম এক ফোঁটা তারি। এই এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? যা যা এখান থেকে যা, আমার কাজ আমাকে করতে দে। কাজটা আবার কি? এই পাপী নরক থেকে তোকে উদ্ধার করা। কে বলেছে আপনারা আমাদের দায় ডাকাতি? তোর বাবা ভিআমআই কাঠগোলায় থেকে টাকা নিয়ে আসছে, বলছে ভাঙা করে যেতে আপনার কষ্ট হবে বাবু, নতুন আটচালা বানাবে, সামনে সিমেন্টের দাওয়া। বাবা এসব আমি কি শুনতেছি? ওই হালদার বাবুর কাছ থেকে তুমি হাত পেতে টাকা নেছো? হ্যাঁ রে মা। শোধ করবে কি দিয়ে? লিজার মেয়ে রূপ সলমনটারে বিক্রি করে? ছি 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 ছি, এসব কথা আমাদের সামনে বলে লজ্জা বাড়াচ্ছে।
বলছি দ্রৌপদী, ওই নিজেদের ঘরের কথা নিজেদের মধ্যে মিটিয়ে এলে। এই আয় রে ছোড়া, দেখি আয়, নইলে ওই চাকরি নিয়ে টানাটানি হবে। চাকরি কে করবে সারা চাকরি? এইভাবে অন্যায় সয়ে সয়ে মুখে তালা হেঁটে রেখে যদি চাকরি করতে হয়, এটা নিয়ে মুখে তারা থাপ্পড় বসিয়ে দিয়ে, লক্ষণ, কাল কিন্তু মাইনে দে। তার মানে বাবার ব্যবহার করছি। হ্যাঁ রে দাদা, হ্যাঁ, আজ 6 মাস হলো বাবার শরীর নিয়ে, জীবন নিয়ে টানাটানি চলছে, জন্ম বংশ টানাটানি চলছে। বাবার সুস্থ করার জন্য চাই ওষুধ, বাবার ওষুধ। আর অভাবে জ্বালায় মা ছেড়াতে না পড়ে ঘরের কোণে কাঁদছে, মার জন্য চাই নতুন কাপড়, নতুন কাপড়। আর হাঁপুড়ির মতো পোড়া পেট, প্রতি মুহূর্তে খিদে ধোঁয়া ঝুলছে, তার জন্য চাই পেটের রসদ। ও পেটের ওষুধ, কি বললি বড়? আরে লক্ষণ, তুই ওইভাবে ছটফট করছিস কেন রে? এই ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দে, এখন তুই কি করবি? হালদার বাবু, এগুল ওগুল দুগুল যা নেই, তার কি কিছু করার থাকে? তাই তাই আমি বাবার কাছে চলেই যাচ্ছি। এই চলে যাচ্ছিস মানে? তুই হালদার কোম্পানির বুকে থাপ্পড় মেরে তুই চলে যাচ্ছিস তো? যে মুখটা দিয়ে এত বড় কথা বলেছিলাম, সেই মুখটা দিয়ে আমি চলেই যাচ্ছি। আমি থাপ্পড় বসিয়ে দিয়ে ফটাফট 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 টাকার দামটা বুঝতে পারছিস তো দ্রৌপদী? দ্রৌপদী না বুঝতে পারলো, আমি বুঝতে পেরেছি হালদার মশাই। কি বুঝেছিস তুই? আপনার এই টাকার চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই। আপনার এই হালদার কোম্পানির কাছে 10 শ্রমিককে দিয়ে এই লক্ষণের সঙ্গে তার ভাই ভরত এখান থেকে চলে যাচ্ছে। হালদার মশাই এখান থেকে চলেই যাচ্ছে। শুনতে পেয়েছিস দ্রৌপদী? ওই লক্ষণের ভাই ভরতের মুখে টাকা জয় জয়কারের কথা। এখন যদি আমার পাওনা টাকা তোর বাবার কাছে টাকাটা করি, সেটা খুব দোষের হবে। অনেক টাকা মানে কত টাকা দিয়েছেন আপনি আমার বাবারে? শুনে তুই কি করবি? কত রেখাটা শোধ করে দেবো? আরে কত কত বলতে তো তোর ওই তারির ব্যবসা আমি নিষেধ করে দিলে কোনো খদ্দের এখানে ভিড়বে ভেবেছিস? হালদার মশাই, গরিবের সঙ্গে কেন এত বড় শত্রুতা করবেন বাবু? আপনি বিশ্বাস করুন, আপনার কাছ থেকে কোনো টাকা নেবার ইচ্ছাই আমার ছিল না। তাহলে নিয়ে গিয়েছিল ছোট লোকের বাচ্চা। চিৎকার করবেন না হালদার মশাই। জোর করে আপনি একবার আমার বাবার হাতে টাকা গয়সা দিয়েছেন বলে আপনি কিন্তু আমাদের মাথাটা কিনে নেননি। বাবা, ও বাবা, বলে তো কোথায় রেখেছো টাকাটা? আমি এক্ষুনি ঘর থেকে ছুটতে গিয়ে টাকাটা বের করে এনে এই হালদার মশাইয়ের মুখে ছুঁড়ে মারি। বলো কোথায় রেখেছো, বলো আমারে। টাকা তো ঘরে নেই রে মা। নেই মানে? টাকা নেই মানে? ও, এতক্ষণ আমি বুঝতে পেরেছি। কেন কেন তুমি গন্তে দুদিন আদ খাইতেছো? কেন রোজ সন্ধ্যেবেলায় মদ খেয়ে চলতে চলতে তুমি বাড়ি ফিরেছো? নিজের মেয়ের এত বড় সর্বনাশ করে সেই পয়সায় মদ খেতে তোমার লজ্জা করলো নি বাবা? কেনে কেনে বাজারে বীজ ছালুনি, সেই পয়সায় তুমি যদি বিষ খেতে। চেয়েছিলাম রে মা, চেয়েছিলাম। প্রথমে আমি বিষ খেতেই চেয়েছিলাম। তাইলে খেলে নে কেনে? এইভাবে দগদে দগদে আমারে মারার সে তুমি যদি নিজে মরে যেতে। জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনোদিন দেখিনি সংসারে একটা ফুটো পয়সা তুমি আনছো। পেটের জ্বালায় কত কেঁদেছি, শেষে উপায় না দেখি বাধ্য হয়ে হাতে তুলে নিয়েছি তারের ভার। তবুও এখনো তোমার চৈতন্য হলো নি। আমাদের মতো ঘরে যারা জন্মায় তাদের কি কোনোদিন চৈতন্য হয় রে মা? হয় না। আমার যখন জয়ান বয়স, তখন তোরই মতো আমার একটু মন ছিল। পেরেছি তাহলে এই বাবুদের লোভ লালসার হাত থেকে রক্ষা পারিনি তোর মাকেও রক্ষা করতে। কেনে পারোনি? আমরা যে কাঠ করা দিলে মা, করাতে চালিয়ে চালিয়ে আমরা
যেমন জঙ্গলে কাঠ কাঠি, তেমনি এই বাবুদের লোভ লালসার করা তো আমাদের মতো গরিবের সংসারকে সমস্ত সুখ শান্তি কেটে কেটে শেষ করে দেয়, শেষ করে কেদুনি বাবা কেদুনি, কেঁদে আর কি করবে? এই পৃথিবীতে সম্মান কেউ কারণে দেয় না বাবা, সম্মান নিজে আদায় করে নিতে হয়। আমার মা তোমার বোন যে সম্মান আদায় করে নিতে পারেনি, সেই সম্মান আমি নিজে আদায় করে নেব। এই, কোথায় যাচ্ছিস রে দ্রৌপদী? আমার ঘরে আমার সামনে দিকে এই মাথা উঁচু করে চলে গেলে তোর মাথাটা বাঁচাবে কে? শুধু মানুষ ভীম কেন, তোদের পেথান বাবুর মতো লোহার ভীম যদি আমার পথ আটকে দাঁড়িয়ে থাকে, তাহলে সেই লোহার ভীমকে কেমন করে শাস্তি করতে হয় সে কৌশলটা আমার খুব ভালো করে জানা আছে। সময় মতো পেরমানটা আমি তোদের সকলকে দিয়ে দেব। একটু দাঁড়ান স্যার। কে ছোকরা? ও শহর থেকে এসেছো বুঝি? যাও যাও, এখান থেকে কেটে বলো। এই হিরালাল হালদার এরিয়া বেশি ট্যাপু করলে। আগে না স্যার, ট্যাপু করার মতো কিছু হয়নি। আমি শুধু জানতে চাইছিলাম রেঞ্জার সাহেবের কোয়ার্টারটা কোথায়। রেঞ্জার সাহেব এই জঙ্গলে 2 বছরের মধ্যে কোনো রেঞ্জার সাহেব আসেনি ছোকরা। তাই তো এই জঙ্গল চোরা কারবারিতে স্বর্গ হয়ে উঠেছে। কিছু অসাধু ব্যবসায়ীদের কন্ট্রাক্টর ব্যবসা ফলো করে চলেছে। জঙ্গলের কাঠ শেষ হয়ে যাচ্ছে, অথচ সরকারি ফান্ডে 1 পয়সাও জমা পড়ছে না। তাতে তোমার কি? আমার কি মানে? আমি এই স্বাধীন ভারতবর্ষের আমি একজন নাগরিক। এদেশের ভালো মন্দের সঙ্গে আমারও ভালো মন্দ জড়িয়ে আছে। তাই তাই এই জঙ্গলে চুরি যাওয়া বন্ধ করতে আমি এখানে যে ছুটে এসেছি। চুরি বন্ধ করবে তুমি? কোথাকার কোন হরিদাস পাল? আগে হরিদাস নই, আমার নাম পার্থ ভট্টাচার্য। আমি এই জঙ্গলের নতুন রেঞ্জার সাহেব। আমাদের এবারে সুখের দিন ফিরে আসছে রে, সুখের দিন ফিরে আসছে, আসছে 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 আস্তে 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 নতুন দিনের তাকে পাই ধরে তাকে পাই ধরে সত্যের ধ্বজা ধরে আলোর মশাল জ্বালিয়ে নতুন দিনের ভোর আসছে, আলোর মশাল জ্বালিয়ে নতুন দিনের ভোর আসছে, আসছে 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 নতুন দিনের ভোর আসছে, আসছে 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 নতুন দিনের ভোর আসছে, আসছে আসছে রেঞ্জাল সাহেব, রেঞ্জাল সাহেব, আমার মেজো ঠাকুরপো নাকি রেঞ্জাল সাহেব হয়েছে। হায় হায় হায়, এ দুঃখ আমি রাখবো কোথায়? ওরে ও ছোট, কোথায় গেলি ভাই? শীঘ্রই আয়, তোর দাদা আসার আগে চিঠিটা তুই লুকিয়ে ফেল। আরে তোর দাদা যেন দেখতে না পায়। চিঠি দেখবে না মানে? এই চিঠি দেখলে দাদা কত খুশি হবে তুমি জানো? খুশি হবে? আরে খুশি না হলে
এতদিন এত কষ্ট করে বড় মেজদাকে আইএফএস পড়ালো কেন? ও পড়িয়েছে বুঝি সাহেব হওয়ার জন্যে। লোক মুখে আমি শুনেছি সাহেব হয়ে গেলে মানুষের চালচলন পাল্টে যায়, যত সব অকথা কুকথা বলতে শেখে, অখাদ্য কুখাদ্য খেতেও শেখে। তাহারি ছোট আমাদের মেজো সাহেব হয়ে গিয়ে আবার কোনো মেম সাহেব টেম সাহেব বিয়ে করেনি তো? হ্যাঁ, তা তো নিশ্চয়ই করেছে। এই সর্বনাশ, তোর বড়দা সেই কবে সোনাডাঙ্গার সেই কুড়িমাকে কথা দিয়েছিল প্রতিমার সঙ্গে আমাদের মেজো ঠাকুরপোর বিয়ে হবে। আর আজ যদি এত বড় একটা অঘটন ঘটে যায় তাহলে তোর দাদা মুখ দেখাবে কেমন করে? এই শোন, তুই নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছিস। মেজো ঠাকুরপোকে আমি মায়ের মতো করে মানুষ করেছি, আর তোর দাদা তাকে নিজে একটি সন্ধ্যা গায়ত্রী জপ করতে শিখিয়েছে, আর সে কিনা আমাদের ভুলেই এক কথায় সাহেব হয়ে যাবে? কখনো না। তেমনই লিখেছে, যদি বিশ্বাস না হয় তুমি পড়ে দেখতে পারো। এই শোন, আমি পড়তে জানলে এতক্ষণ ধরে তোর ওই গাল গল্প কি সহ্য করতাম? তোর সবটাতেই ছেলে মানুষই। প্রতিমা, ওর কাণ্ডটা দেখ দেখি, সেই কখন থেকে মেজুর নামে উল্টোপাল্টা কথা বলে আমার মাথাটা একেবারে খারাপ করে দিচ্ছে। তুই সত্যি দেখ তো ওই চিঠিতে কি লিখেছে আমার পার্থ। আমি কেন বৌদি? লজ্জা পাচ্ছে। হাজার হোক হবু কর্তা চিঠি কিনা। বৌদি, তুমি তো উল্টোপাল্টা কথা বলতে নিষেধ করো, নাহলে কিন্তু আমি চিঠি কিছুতেই পড়বো না। কে তোমায় পড়তে দিব্যি দিয়েছে? আমার মেজদার চিঠি আমার কাছে থাক, আমি এখন চললাম। এই শোন, চিঠিটা দিয়ে যা। আরে না, মানে বৌদি এত করে চাইছে। চাইছে তা তুমিও মনে মনে চাইছো চিঠিটা পড়তে, সেই জন্য তো আমি তোমাদের দু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। পেটে খিদে মুখে লাজ, কি হয় আজ, হাতে নাতে পাবে প্রতি কলকাতায় এসে পার্থ চিঠি দিয়েছে। কিন্তু চিঠির গল্প তুমি জানলে কেমন করে? জানি বড় বউ, জানি। বাতাস বলে তার তরঙ্গ যেমন নদীর বুকে ঢেউ তোলে,
তেমন পার্থ জীবনে কোনো কিছু ঘুরলে তার আগে বুঝতে পারি পরমার্থ সে যে আত্মার বন্ধন। সেই জন্য শাস্ত্রে বলেছে, দেশে দেশে কলরটানি দেশে দেশে চ বান্ধব তন্তু দেশে নপশ্চামি যত্র বাতা সৌদ। দাদা সময় এখন নয়, কথাটা হচ্ছিল যে মেজদার চিঠিটা চিঠি চিঠি কোথায় চিঠি? কি হলো বড় বউ, নিশ্চয়ই দাঁড়ালেন কেন? দাও দাও, পার্থ চিঠিটা দাও। এই নাও ধরো। চলে যাচ্ছে কেন বড় বউ? শুনে যাও হতভাগা কি লিখেছে। ও আর নতুন করে কি শুনবে বড়দা? আমি অলরেডি বৌদিকে জানিয়ে দিয়েছি যে মেজদা চাকরি পেয়ে গেছে। এ কি কথা? তুই কখন বললি চাকরি পেয়েছে? তুই তো বললি আমাদের মেজর সাহেব হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রেঞ্জার সাহেব, একটা গোটা বিশাল জঙ্গলের দায়িত্ব এখন মেজদার কাঁধে। কত সম্মান, কত খ্যাতি। আর শোনো, চাকরিতে জয়েন করে মেজদা আজই বাড়ি ফিরছে। সে কি আজই বাড়ি ফিরছে? কিন্তু তুই এখন যে চললি কোথায়? স্টেশনে মেজদাকে আনতে। চিঠিতে তেমনই লেখা আছে। বড়দা তুমি বৌদিকে ভালো করে চিঠিটা পড়ে শুনিয়ে দাও। আমি এখন চললাম মেজদাকে আনতে। আরে শোন ছোট শোন। পিছু টেকে না বড় বউ, পরবর্ত ঘটে যে স্বপ্ন আর সার্থক হয়েছে। তোমার মনে আছে বড় বউ, পার্থ যদি প্রথম যদি কলকাতায় পড়তে যায়, আমি তাকে কি বলে আশীর্বাদ করেছিলাম? মনে আছে গো, মনে আছে। তুমি বলেছিলে যেদিন তুই জীবিকার সঙ্গে জীবনের মিলন ঘটাতে পারবি সেই দিন তুই চাকরি করবি। আমার সেই আশীর্বাদ আর সত্য হয়েছে বড় বউ। প্রকৃতির সেবার চেয়ে পুণ্যকর্ম নেই। আর তো আজকে শুধু চাকরি অর্থ অর্জনের সুযোগ নয়, এটা পরমার্থ অর্জনের পথ। ঘর থেকে খবরটা পেয়েই আমি ছুটতে ছুটতে আসছি বর্দা। সিদ্ধার্থের মুখে যেটা শুনলাম সেটা কি সত্যি? হ্যাঁ নারায়ণ, চাকরিতে জয়েন করেই আচ্ছা। পার্থ আজই বাড়ি হচ্ছে। কি তোমার হাতে? মাছ বর্দা মাছ। দোকান বন্ধ করে ফেরার পথে এই নিতু জেলের কাছ থেকে এই মাছটা আমি কিনে আনলাম। এ মাছ আমি নিয়ে যাবো না বৌদি, এই মাছটা বরং আপনি রান্না করুন। ও মা, সে কি কথা? বাড়ির জন্য কিনেছো, আমি রান্না করব কেন? আরে বাড়ি বলতে শুধু আমি আর তো প্রতিমা। আজকের আমাদের দুজনেরই এখানেই নিমন্ত্রণ। সে ভালো, সে ভালো। তুই যে নিমন্ত্রণ এনেছিস? আরে না নিয়ে উপায় কি বল? দিনের পর দিন তুই যে সকল ধরনের অখাদ্য রান্না করছিস তা খেয়ে খেয়ে পেটে একবারে অরুচি ধরে গেছে। ও, আমি জঘন্য রান্না করি, কিন্তু খাওয়ার সময় হাতটা একেবারে চেটে পুটে খেয়ে নাও। আহ, ওর কথা কেন তুই কান দিচ্ছিস? ওদের মতো ভিজে বিড়ালদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি খুব ভালো করে জানি। প্রতিমা, মাছটা নিয়ে তুই ভেতরে যা। আর শোন, আজকে রান্নাটা কিন্তু তুই করবি। ব্যাস, হয়ে গেল হয়ে গেল। আজও ওর হাতে রান্না খেতে হবে বৌদি। হ্যাঁ, খুব তোমার পিছনে লাগো। হ্যাঁ, এবার তোমাকে না আমি দেখাবো মজা। ওই যে কথাই বলে না, যেমন কর্ম তেমনি ফল। আবার ডায়লগ দিয়ে গেল বৌদি। ওর হাতে রান্না আজ আমি খাবো না, আমি আজকের বয়কট করলাম। তুমিই রান্না করবে বৌদি। ছেলে মানুষই করো না ভাই। পার্থ আসার আগে তোমার দাদার সঙ্গে কাজের কথাটা তুমি সেরে নাও। কি গো, এই সময় তুমি আবার ওইসব পুঁথিপত্র খুলে বসলে কেন? প্রতিবদ্ধ বলছি বড় বউ, এই উপনিষদ স্বাস্থ্যকালে পরম শ্রদ্ধার নাম দিয়েছে বেদান্ত। আহ, শোনো তো, তোমার এই বেদান্তরের গল্প শুনে আমার কোনো লাভ নেই। আমি জানতে চাইছি বিয়ের ব্যাপারটা। ও বিয়ের ব্যাপারটা জানতে হলে তোমার পরাশয় সংগীতা পাঠ করতে হবে বড় ও বউ। ভগবান, তোমার সেই গীতার সংহিতা। শোনো, আমি যখন মরবো না, ওগুলো সব ছেঁড়া কাঁথায় বেঁধে আমার চিতাতে তুলে দিও। এখন ঠাকুরপুর সঙ্গে প্রতিমার বিয়ের ব্যাপারটা কি হবে তুমি তাই বলো। ও পার্থের বিয়ের কথা বলছো? হায় ভগবান, একটু আগে তোমাকে এত করে বললাম, আর এরই মধ্যে ভুলে বসে আছো। আমি কিন্তু ভুলিনি বৌদি। অনেক দিন ধরে ভেবেছি কথাটা আমি বর্দাকে বলবো, কিন্তু সাহস করে আমি বলতে পারিনি। কেন? এই কথা বলতে সাহসের কি দরকার? আছে বর্দা, আছে। আমরা যে দুজনে পিতৃমাতৃহীন, ঘরে সঞ্চিত অর্থ নেই, মাঠে নেই এক কাঠা জমি, থাকার মধ্যে আছে ওই রাস্তার উপরে একটা ওষুধের দোকান। সেই ওষুধের দোকান থেকে ওষুধ বিক্রি করে যে টাকা অর্জন হয়, সেই টাকা দিয়ে পার্থের মতো ছেলেকে বোনের জন্য দেওয়া যায় না দাদা। এই দেখো, এই কথা নতুন করে ভাবার কি আছে? সব কিছু ভেবেছে নেই তো। আমি তোমার মাকে মৃত্যু সজ্জায় কথা দিয়েছি,
যে আমার ভাইয়ের সাথে প্রতিবার বিয়ে দেবো। তুমি আমাকেও চেনো, আমার ভাইকেও চেনো। আমি যেমন অঙ্গের বদ্ধ হয়েছি, সেই অঙ্গের ভঙ্গ করতে শেখেনি, পারতেও শেখেনি আমার কথার অবাধ হতে। তুমি দেখে নিও, সব কিছু শুনলে পারতো এক কথায় বিয়েতে রাজি হয়ে যাবে। দাদা দাদা পারতো না, পারতো 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 আর পারতেছে পারতো। কেমন আছো বৌদি? খুব ভালো আছি। জীবনে তোমাদের কোনো আশীর্বাদ না নিয়ে আমি কোনো শুভ কাজ শুরু করিনি। চাকরিতে জয়েন করার পর থেকেই কেবলই মনটা খুঁতখুত করছিল, আর শুধু ভাবছিলাম দাদা বৌদিকে প্রণাম করে আসিনি বলেই বোধহয় এতই বাধা বিপত্তি। মেজো, শুভয় বাবু, তাহেরে মেজো, বাধা বিপত্তিটা কিসে? জায়গাটা আমি চাকরি করতে গেছি না বৌদি, সে জায়গাটা মোটেও ভালো নয়। জোর জুলুম জোচ্চুরি তো আছে, তার উপর চোখের সামনে যে দৃশ্য আমি দেখলাম, কি দেখেছিস? মানবিকতার লজ্জা। ওখানে গিয়ে দেখলাম অভাব আর অবশিক্ষার জ্বালায় কিছু হতভাগের দল মানুষ হয়ে জানোয়ারের মতো জীবন কাটাচ্ছে। আর স্বার্থপর সুবিধাভোগী মানুষ ওদের লোভের কাঠগড়া পেলে প্রতিনিয়ত বলে দিচ্ছে। মানুষের জীবন ওখানে হোক সে লজ্জা, সম্ভ্রম, নারীর নারীত্ব ওখানে যে পয়সার দামে পাল্লায় বিক্রি হচ্ছে। ছি 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 ছি, দরকার নেই বাবু, দরকার নেই, অমন চাকরি দরকার নেই। কালি ওই চাকরি ছেড়ে দিয়ে তুই বাড়ি ফিরে আয়। অন্যায়ের ভয়ে মাথা হেট করে পালিয়ে আসবো বৌদি। অন্যায়ের বিরুদ্ধে তুমি একা লড়বে কেমন করে মেজদা? যারা অন্যায়ের বিরুদ্ধে দলে তাদের চেয়ে একাই লড়তে হয় রে বোকা। কিন্তু ওখানকার প্রভাবশালী মহল যখন চিৎকার করবে তখন তাদের আটকাবে কি করে? সেটাই তো আমি ভাবছি। এই সামান্য ব্যাপারটি নিয়ে এত ভাববার কি আছে? তাই বলে পরের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনবে। পরের ভালো না করলে নিজের ভালো হয় না বড় বউ। কিন্তু মেজদার কোনো বিপদ হলে ওই অচেনা জায়গায় মেজদাকে দেখবে কি? যাদের জন্য লড়াই করতে যাচ্ছে তারাই দেখবে। বর্দা, কিন্তু তাদের দেখবার শক্তি কোথায় বর্দা? ওই অশিক্ষিত মানুষগুলো অভাবী অশিক্ষিত হলেও ওদের অন্তরে ভগবান ঘুমিয়ে আছে নারায়ণ। সেই ভগবানের ঘুম ভাঙাতে হবে ওকে। ঘৃণা নয়, অবজ্ঞা নয়, বুক ভরা ভালোবাসা দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে ওকে। ওই এক এক তাল কাদা মাটিকে ওর চেতনার আগুনে পুড়িয়ে শিক্ষার শ্রেণী বাটালি দিয়ে কুঁদে কুঁদে করে তুলতে হবে একটা মানুষের মূর্তিকে। বর্দা, আপনার কথায় আমি মানে খুঁজে পেয়েছি বর্দা। কাল থেকে আবার নতুন শক্তি আর নতুন সাহস নিয়ে আমি ছুটে যাবো এই কাঞ্চনজঙ্ঘার বুকে। কি বললি? তুই কাটে ফিরে যাবি? তাহলে বিয়ের ব্যাপারটা? বৌদি, রান্না হয়ে গেছে, খেতে বসবে কখন? জানি না বাপু, জানি না। এই সংসারে আমার কথায় কোন কাজটা ছলে শুনি? আমি এই সংসারের কে? তুমি আমাদের মা জননী, 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 তুমি আমাদের মা জননী। তুমি এলে বাড়ির বড় বৌদি হয়ে, তুমি এলে বাড়ির বড় বৌদি হয়ে, সে কথা আজও আমরা ভুলিনি। তুমি আমাদের মা জননী, তুমি আমাদের মা জননী, তুমি আমাদের মা জননী,
শেখালে, পড়তে শেখালে, নাচতে শেখালে, গাইতে শেখালে, সে কথা আমরা ভুলিনি। তুমি আমাদের মা জননী, তুমি আমাদের মা জননী, জন্মভূমিষ্ঠ সর্বাদৌসি পিতা সর্বপিতা ধর্ম নাই পরমন্তপ পতিতি পিতা সর্বদেবতা। আইবি মাগমা কোথায় গেলে? এই বেলা যে গড়িয়ে গেল, আজ গান শিখতে বসবি না? আইবি মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, মনেরই জানালা খুলে তোমারই হাত ধরে, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে যাই, চলো না কোথাও চলে আমি যদি নদী হয়ে যাই, যাতে সাগর সৈকত দুজনে ছিল উড়াই। আমি যদি নদী হয়ে যাই, চলো না কোথাও চলে 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 যাই, মনেরই জানালা খুলে। খাসা আমি খাসা, এই না হলে তোমার গড়ন আর গলার যা গঠন, বাবা তোমার মতো ছাত্রী আমি আর জীবনে পাইনি। তাই আমি আমার মন প্রাণ নিগড়ে এই সব তোমার মধ্যে দিয়ে দিতে চাইবি, তোমার মধ্যে। আরো দেব, দেখি এই দেখি তোমার হাত। এখন আর মাস্টারমশাই এখন নয়, দাদা হুট করে যখন তখন এই ঘরে ঢুকে যাবে। এই সাধনার সময় এত বাধা কেন হয়? মাঝে মাঝে তাই ইচ্ছে হয় এই তোমাকে নিয়ে না আমি উধাও হয়ে যাই। কোথায় কোথায় মাস্টারমশাই উদা হয়ে যাবেন? হয় আবার ওই যেখানে তোমাকে আমাকে কেউ পাবে না, যেমন ওই পাখির ডাকা, পাখির মতো ওই বাসা বাঁধবো গাছের ডালে, আর তোমাকে নিয়ে ওই হরিণের মতো জঙ্গলে গিয়ে বসে থাকবো। তারপর সেটা কিন্তু সম্ভব নয় মাস্টারমশাই। কেন আইবি? সম্ভব নয় কেন? कांटों से खींच के ये आंचल
बंधन बांधे पायल ओ कोई न रुको दिल की उड़ान से दिल भर चला आहा आज मेरे दिल मैंने कोई राधा आज फिर जीने की तमन्ना आज फिर मैंने कोई राधा এই তোমার যা গলা, এই লতা মঙ্গেশকরও না তোমার কাছে হার মানবে। তুমি দেখো আইবি, একদিন তোমার গানের রেকর্ড বেরোবে আর মানুষের গলায় গলায় তোমার গান শুনবে, কিন্তু তুমি সেদিন আমাকে ভুলে যাবে না তো? আমি কি আপনাকে বলতে পারি মাস্টার মশাই? কিন্তু বাবা যে অন্য সুর গাইছে। সে আবার কি? তোমার বাবাও আজকাল গান গাইছে? হ্যাঁ, সেটা যে ওই কি রাগে গান করছি? অটোকারি রাগ অটোকারি। বাবা যে এই বাড়ির থেকে আপনাকে বিদায় করতে চাইছে। কেন 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 কেন? এই এই মগমা তোমার এই বাবার হঠাৎ এরকম কেন মতি হলো? কারণ বাবা যে আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে? মগমা আমি হার্ট ফেল করবো মনে হচ্ছে তো। আর হার্ট ফেল যদি না হয় আমি সুইসাইড করবো। মাস্টার মশাই তুমি আমাকে বাঁচাও আইবি, তুমি আমাকে বাঁচাও। কিন্তু কিভাবে? এই তোমার বাবা যখন আমাদের এই সামনে আসবে, ওই যে আমাদের ইয়ের কথাটা একটু বলে দেবে। বাবাকে? ওরে বাবা রে! বাবাকে যদি আমাদের কথা বলি, বাবা করে আমাকে এক্ষুনি তখনই শেষ এই ফেলে দেবে। আরে এত ভয় কেন পাচ্ছ? আচ্ছা আইবে, তুমি বলো এতদিন আমি তোমাকে কি গান শেখালাম? এই তোমার বাবা যখন তোমার সামনে এসে বলবে, এই সেই গানটা একটু গেয়ে দেবে। क्या? जब प्यार किया तो डरना था, जब प्यार किया तो डरना था, प्यार किया कोई चोरी नहीं की, चुप आवे मरना था। जब प्यार किया तो डरना जब प्यार किया तो डरना प्यार किया कोई चोरी नहीं की, चुप आवे मरना था। जब प्यार किया ওরে বাবা, নেশার ঘরে তো একবার নন্দন কাননে চলে এলুম। ওদিকে ময়ূর ছড়া কার্তিক পেখমতলা চুল নাচে গাইছে, আর ওদিকে অপসরা নাচছে। কি আজে বাজে কথা বলছিস দাদা? ও মাই সুইট সিস্টার, এ গুড ইভিনিং মিস্টার ওরাংওটা। আপনার নাচ গানের চর্চাটা বেশ ভালোই জমে উঠেছে দেখছি। পেলাম কথা বলো তো বাছা ধন। ওই যে বললেন না ওরাং ওটাং, তাও আমার সুইট আইডির সঙ্গে। এই দেখুন না, এই যে সুখী দুঃখী ভগবান, আমার চোখটা কেমন কালো হয়ে গেল। এক চড়ে তোমার চোখের জল একেবারে হাফিস করে দেবো হারামজাদা। দাদা মেয়ে ছেলের মতো কোমর দুলিয়ে মিনমিনে গলায় গান গিয়ে আমার বোনকে ভুজুং ভাজুং দেওয়া হচ্ছিল। এই কি বলতে চাইছিস তুই? কি বলছি তুই কিছু বুঝতে পারছিস না? এই কথাটা যদি একবার আমি বাবাকে গিয়ে বলি, বল না বল, তুইও যা বাবার কাছে, আমিও যাব সোজা বাবার কাছে, গিয়ে বলবো এক কলা মদ গিলে সে তুই উল্টো পাল্টা বকছিস। এই চুপ চুপ চুপ। আরে বাবা বাড়িতে আছে নাকি? তাহলে এখন উপায়? সন্ধি কর। সন্ধি? সন্ধি মানে? তুই তোর এই মুখটা চুপ করে রাখ, আমি তোর এই বদমেজাজি যে উল্টো পাল্টা কাজ করে যাচ্ছি সেগুলো বাবার কাছে চেপে যাব, আর তুই আমার আর মাস্টারমশাই লাইনের কথাটাও চেপে যাবি। একদম না, তোরা তোদের লাইনে গড় 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 করে এগিয়ে যা। এই যে মিস্টার ওরাংওটাং, এই ছুরি কি যেন নাম তোমার বাবা? আগে ললিত লবঙ্গ। যেমন নাদুস নুদুস চেহারা তেমনি নাম। তা বাবা ললিত লবঙ্গ লতিকে সন্ধি তো হয়ে গেছে। যাও এবার আইভির ঘরে গিয়ে আইভিকে একেবারে
বাহুবন্দি করে ফেলো। এই এই দাদা, তোর কি লজ্জা মজ্জা বলে কিছু নেই নাকি রে? লজ্জা কেমন করে থাকবে মাই সুইট সিস্টার? আমরা দা গ্রেট হীরালাল হালদারের ছেলে মেয়ে, আমাদের কি কখনো লজ্জা শরম থাকতে পারে রে? নইলে নইলে কে বলবে আমি সৈকত হালদার? একদিন স্কুলের শেষ পরীক্ষায় ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিলাম, কলেজ ইউনিভার্সিটিতে করেছিলাম ব্রিলিয়ান্ট রেজাল্ট, জঙ্গলকে ভালোবেসে বসেছিলাম আইএফএস পরীক্ষায়, কিন্তু আমার বাবা হীরালাল হালদার আমার সেই সুন্দর ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিয়ে আমাকে টেনে নিয়ে এসেছে তার এই কাঠের বেআইনি ব্যবসা। জানিস বোন, জানিস পার্থ ভট্টের নামে একটা বোকা ছেলে পড়তো, সেও আমারই মতো জঙ্গলকে খুব ভালোবাসতো রে। আর সে বলতো, সৈকত, তুই আমি দুই বন্ধু মিলে আমাদের শিক্ষাকে কাজে লাগিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাই, তাহলে সবুজ ভারতবর্ষের বুক থেকে এইভাবে আর অরণ্য হারিয়ে যাবে না। আক্ষেপ করে কোনো কবিকে লিখতে হবে না, দাও ফিরে সে অরণ্য লহে নগর। পার্থ দাও ফিরে সে অরণ্য লহে নগর। পার্থ দাও ফিরে সে অরণ্য লহে নগর। পার্থ কিন্তু পারলাম না আমি পার্থ সেই সুন্দর স্বপ্নটাকে সত্য করতে। পার্থ এই জঙ্গলে এসেছে মিস্টার জুনিয়র হালদার। কে? ডাক্তারবাবু আপনি? হ্যাঁ, ফি হপ্তায় যেমন আপনার বাবার প্রেসার মাপার নাম করে এইদিকে আসি, তেমনি রাস্তায় দেখলাম যে পার্থ সঙ্গে দেখা হয়ে গেল। কি বলছেন আপনি ডাক্তারবাবু? বাবা রে বাবা, দাদা রে দাদা, তুই পারিস বটে। কোথাকার কোন পার্থ ভট্টাচার্য, তাকে নিয়ে বলি। দূর দূর মাস্টারমশাই, আপনি ভেতরে চলুন তো, আমাদের এই অমূল্য সময়টাকে আমরা এই উল্টো পাল্টা কথা শুনে একদম নষ্ট করতে পারবো না। চলুন চলুন, আমার হাতটা ধরুন। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখী, আমি যে পথ চিনি না। তাই বুঝি? আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখী, আমি যে পথ চিনি না। হাত ধরে তুমি নিয়ে দুটিতে খাসা মানিয়েছে ছোট বাবু, আর মানাবেই না কেন? হালদার মশাইয়ের রক্ত যে মেয়ে শরীরে বইছে, তার কখনো জিনিস বাঁচতে ভুল হয়? ও সব বাজে কথা বাদ দিন ডাক্তারবাবু, আপনি পার্থর কথা বলুন। সে কোন কাজ নিয়ে জঙ্গলে এসছে? এই আপাতত হীরালাল হালদারের বাঁশ দেওয়াই তার কাজ। এই পার্থ ভট্টাচার্যের ব্যাপারে তোমার এত আগ্রহ কেন? তুমি তাকে চেনো নাকি? হ্যাঁ চিনতাম, একসঙ্গে আমরা কলেজে পড়েছি, হোস্টেলের এক রুমে আমরা একসঙ্গে থেকেছি। কথাটা আগেই বলতে হয়। কাল সন্ধ্যাবেলায় ওই ছোকরাটাকে চা খাওয়ার নেমন্তন্ন করবে। আরে তাকে পাবেন কোথায়? সিনিয়র হালদার বাবু, পার্থ বাবু আজ ভোরবেলায় দেশে চলে গেছে। দেশে ফিরবে কবে? যেদিনই ফিরুক। এই পার্থ যদি আমার চেনা সেই পার্থ হয়ে থাকে, তাহলে সে কোনোদিন আপনার বাড়িতে চা খেতে আসবে না। কেন? পার্থ জানে সে এখানে কাজ করতে এসেছে, আপনার বাড়িতে চা খেতে নয়। চা খেতে কথাটা শুনেছো? ছেলেটা এমন ভাবে কথা বলে যেন আমি ওর শত্রু। ছেড়ে দিন না হালদার বাবু, উঠতি বয়সে রক্তের তেজ, তাছাড়া একটু টেনেছে বলে মনে হলো। তা জানুক, এই হালদার বাড়ির ছেলে একটু মাল না টানলে সমাজে প্রেস্টিজ বলে কিছু থাকে না। এই সাজের বেলাতে যে হাজির হলেন যে। আরে বিরক্ত হচ্ছেন কেন হালদার বাবু? আরে প্রেসার মাপার নাম করে রোজ যেমন আপনার সঙ্গে সলা পরামর্শ করতে আসি, তেমনিই আসছিলাম। কিন্তু এখন দেখছি প্রেসার মাপার কোনো দরকার নেই। ওই দ্রৌপদীর চিন্তা করে আমার এখন প্রেসার তুমি কি করে জানলে? হাসালেন হালদার মশাই,
আপনার সঙ্গে যে আমার নারী ইচ্ছু, তাই আপনার সঙ্গে এই কাঞ্চনপুরের বুকে যে এই কম প্রমাণকারের বেআইনি নার্সিংহোম যেমন বারবারন্ত, তেমনি এই চিটিং বা চাটুর্য দৌলতে এই আপনার নারী সম্পর্ক তো আপনার নারী নক্ষত্রই আমার সম্পর্ক। তার মানে দ্রৌপদী ব্যাপার আপনাকে আচ্ছা, তুমি জানো না এই কাঞ্চনপুরের অঞ্চল প্রধান আমি? এইসব কীর্তি যদি জানতে পারে কাঞ্চনপুরের আম জনতা। ভয় লাগছে বড়বাবু, তাহলে আর বলবো না। আমি এসেছিলাম ওই দ্রৌপদীর ব্যাপারটা নিয়ে, তারপরে যখন এতই লজ্জা আমি চলেই যাচ্ছি। দ্রৌপদীর ব্যাপার মানে কি হয়েছে দ্রৌপদীর? আমি বলবো কেন, ওই দামোদরকে ডাকি। দামু, দামু রে, আয় বাবা এদিকে আয়। এর নাম হয় বড় বাবু। তোর নাম থাকরে বেললি। বড় বাবুর বাড়া ভাতে ছাই দিয়ে তুই মহা পাপ করেছিস, এখন কি করে সেই পাপের প্রায়শ্চিত্ত করবি সেই বল। সব কথা তো আমি কনক বাবুকে বলেছি। মেয়েটার অগ্নি মূর্তি দেখে সেদিন বেমালুম কেউ ভুল হয়ে গিয়েছিল। এখন বড় বাবু যদি ক্ষমা ঘেন্না করে এই গরিবের ঝুপড়িতে একটু পায়ের ধুলো দেন, কিন্তু পাক ধুলো দিলে হবে না দামোদর, মেয়েটাকে তো রাজি করাতে হবে। আমার দরকার হবে না চাটুর্যে, রাজি আমি নিজেই করে নিতে পারবো। এই দামোদর শুধু ঝুবড়ির ভিতরে আমাকে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে শুধু শিকলটা তুলে দেবে। তুলে দামোদর পারবি তো? নিশ্চয়ই নিশ্চয়ই পারবে। তাহলে কথাটা তাহলে পাকা। দাঁড়া দাঁড়া, একটা পান খেয়ে নি। দাঁড়া দাঁড়া, পান খেয়ে এই মুখ লাল করে কালকে এই শুভ কাজে এই শুভ না না না, আজ আমি রান্না বান্না কিছু করতে পারবো না। এমন বিয়াকিলে বাপ আমি জন্মে দেখে নাই। কাল সন্ধ্যের আগে গঞ্জে বেরিয়ে গেছে, এখনো স্টক ফেরার নাম নেই। আরে কি হয়েছে দ্রৌপদী, কার উপর আগে এমন গড়গড় করছিস? রাগ করতেছি আমার এই পোড়া অধিষ্ঠের উপর। শালা একে সারা দিন আমি তারির ব্যবসা করব, তারপরে বাড়িতে ফিরে তেনার লেগে গালে হাত দিয়ে ভাবতে বসবো। এমন স্বার্থপর বাপ জীবনে কখনো চোখে দেখেছিস? আরে কেন দেখবো না, এইসব পড়াদি পাড়ায় ঘরে ঘরতে লম্বা। তাই নতুন মনোবাবু তো বলেছে এই পাড়াটাকে ভালো করতে হলে সবার আগে ভাবতে হবে আমরা নিজেরাও মানুষ। আরে থাক থাক থাক, ও সব বাবুকে আমার খুব ভালো করে চেনা আছে। যাকে তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। এই তুই আসিস মানে কোথায় আসিস? আরে বাবা পেটে জোগাড় করতি, ঘরে তো চাল ছাড়া কিচ্ছু নেই। সকালবেলা দেখে এসি ক্ষমা পিসির পেদারে নতুন পুয়ের লতান ছেড়েছে, যাই দুটো ডুগলি পুয়ের লতান কেটে নিয়ে আসি। হ্যাঁ শোন, হ্যাঁ বলো। তুই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে থাকবো। হ্যাঁ আমি বেশি দেরি করব না, আমি যাব আর আসবো। বেশি দেরি করবি না। আরে বাপ বলো ভাই বলো সবার মুখে একই রকম। মেয়েগুলো মুখে রক্ত উঠে মরবে আর এদের বুকে একটু দুঃখ দাঁড়ানোর বলে কিছু নাই। কেন রে ভরত? কি দাদা এই সময় তুই এখানে? আরে হাতে নাতে তোকে ধরতে এলাম। আরে হাতে নাতে ধরতে এলি মানে? আরে বুঝতে পারছি না তোর ওই সর্বক্ষণের নজর ওই দ্রৌপদীর উপরে। এই ঘরে বসে ওই ঘরে বসে দ্রৌপদীর উপরে ছুক ছুক করছি। দাদা তুই কিন্তু মুখ সামলে কথা বলবি। কেন রে হারামজাদা, লক্ষণ কেন মুখ সামলে কথা বলবে শুনি? কারণ দ্রৌপদীর উপর ছুট 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 নোংরামি ভাব, এটা আমরা কি সহ্য করবো ভেবেছিস? নোংরামি আমি করিনি চাটনি মশাই, নোংরামি করছেন বলুন আপনারা। কি করেছেন ওনারা? এখনো তোমাকে সে কথা বলতে হবে দাদা। তাহলে শোনো, ওই চিটিংবা চাটনির মতো লোকেরা একমাত্র ধান্দা ওই দামোদর গুলোকে হাত করে হালদার মশাইয়ের হাতে ওই দ্রৌপদীকে তুলে দেয়া।
লক্ষণ। বিশ্বাস করবো না। আরে কেন বিশ্বাস করবি না দাদা? জীবন না আজ পর্যন্ত কি তোর কাছে কোনো অবিশ্বাসের কাজ আমি করেছি? না, কোনোদিনই না। কোনোদিন না করলেও আজ করেছে। মিথ্যে কথা। তুই মিথ্যে কথা বলছিস। না, তোর কথা নাই মিথ্যে। আমি হাল্লার বাবুর মাল্লার বাবু হয়ে আমি মিথ্যে কথা বলছি? তাহলে এই রক্ত সম্পর্ক ভাই হয়ে আমি কি আমার দাদার কাছে মিথ্যা কথা বলছি? আর তুই মিথ্যে কথা বলছিস। তুই বলতেছিস, তুই বলতেছিস। তোরা চুপ কর। এতক্ষণ পর আমি সত্য মিথ্যা সব বুঝতে পেরেছি। এই বুঝতে পেরেছি দাদা। তুমি কি বুঝেছো বলো তো লক্ষণ? বুঝেছি যে আমার উচিত এই মুহূর্তে আমার হাতের কুড়ুলটা ভারতের মাথায় মেরে দেওয়া। তাহলে ওর মতো দেব চরিত্র ভাইয়ের নামে আমার কানে যারা কান ভাঙচি দিয়েছে তাদের মাথাগুলো ভেঙে দেওয়ার জন্য ওর হাতে কুড়ুলটা তুলে দেওয়া। এই তোমার সুবিচার হলো লক্ষণ। কেন হবে না চিরিং ভাই চাটুর্যে? আমি যে ভরতেরই দাদা, তোমার মতো বিবেচনকে বিশ্বাস না করে আমি আমার রক্তের সম্পর্কে ভাইকেই বিশ্বাস করি। আমার স্ত্রীরও বিশ্বাস নেই। আমার বিশ্বাসের সম্মান রেখে আমার ভাই ভরত তোমাদের মতো শকুনিদের হাতে ওই দ্রৌপদীর বস্ত্র হরণ হতে দেবে না। ওই পরাধী বাড়া দ্রৌপদীর ইজ্জত যেমন বেড়া গেছে ভবিষ্যতে ঠিক তেমনই থাকবে। এই লক্ষণকে কথা শোনাবার আগে তোমার যে বলার আছে ওই ভরতের কাছে বলতে হবে। বলো কি বলতে চাও? ওরে বাবা ভরত, আমাকে এবার ছেড়ে দে। হ্যাঁ, নাই রে তো। এই ভরত ভালোর ভালো মন্দ চালাতো। হে যদি কোনো রকম মিথ্যে নিয়ে দাদার কান ভাঙি দেওয়ার চেষ্টা করেছো, এই ভরতের হাতের কুড়ুল কোনোদিন পাক মানবে না। তোদের ছুড়েই তো আক্কা করি। হ্যাঁ, তোদের দু ভাইকে নয় আমি এখনই টাইট দিতে পারতাম, কিন্তু হাতে আমার সময় খুব কম। দামোদর, দামু, ও দামু, এটা ছেলে কাণ্ড দেখেছো? এমন মত টেনেছে যে না চাটুর্য মশা, এত কাঁচা ছেলে দামোদর লয়। হালদার মশার কাছে দুবার কথার খেলাপ করেছি, আজ আর করব না। তাহলে নিশ্চিন্ত হয়ে যাচ্ছি। ওই দ্রৌপদীকে একা ঘরে রেখে তুই খালি সময় মতো বড়বাবুকে ঢুকিয়ে দিয়ে শিকলটা তুলে দিবি। তারপর বড়বাবুর হাত জল আমি চললাম। বুঝে শুনে তোর দায়িত্বটা বাবার দায়িত্ব চাটুর্য মশাই, বাবার দায়িত্বই তো করছি আমি। প্রাণের ভয়ে আর টাকার টানে নিজের মেয়ের ইজ্জত। কি ব্যাপার রে ভরত, পড়াটা হঠাৎ এমন শুনশান হয়ে গেল কেন? কি বাবা, তুমি কখন বাড়ি ফিরলে? এই মাত্র। ওকে, হাতে মদের বোতল, মদ কিনবার টাকাটা কোথায় পেলে? কৈফিয়ত চাইছিস নাকি? হ্যাঁ চাইছি, কেনে চাইবো না কৈফিয়ত? তুমি তো টাকা নিয়ে মাল গিলে খালাস, শোধ করতে হবে তো আমারে।
ও কত বড় সৎ কর্মে বালি রে, মাত্র দুবার তার বিক্রি করে তুই কি আমার মাথা কিনে রেখেছিস? রেখেছি মাথাটা আমি কিনে রেখেছি। কিসের জোরে এত বড় বড় গলায় কথা বলছো তুমি? কার দোয়ায় তোমার পেটের ভাত জোটে? কে জোটায় তোমার পরনের কাপড় খান? কি মেয়ে হয়ে নিজের বাবাকে এত বড় কথা বলছিস? কে আমার বাপ? তুমি আমার বাপ নাও, তুমি আমার শত্রু, তুমি আমার জীবনের কাল রাহু। দ্রৌপদী, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ হ্যাঁ তুললাম। বেরো বেরো। তোর মতো মেয়ের মুখ দেখতে না। বাবা কোথায় যাচ্ছ তুমি? ও বাবা, এ কি বাবা, ঘরের দরজাটা বন্ধ করতেছো কেন? ও বাবা, কি করছো? শুধু ঘরের দরজা নয়, তোর জীবনের সমস্ত দরজাগুলা আজ আমি বন্ধ করে দিয়ে দরজা খোলো বাবা। আমার বাপ তো জীবনে কখনো আমার সঙ্গে এমন ব্যবহার করেনি, তাহলে আজ হঠাৎ মানুষটা যতই অন্যায় করুক, যত অপরাধ করুক, ছেলেটাকে সামনে দাঁড়ালে মাথাটা হেট করে দাঁড়িয়ে থাকে। তাহলে আজ আমার সঙ্গে, তাইলে বাবারে কেউ উস্কানি দিছে? না নিশ্চয়ই হীরালাল হালদার উস্কানি দিছে। কিন্তু না, এই ঘরে থাকলে আজ আমার সর্বনাশ হয়ে যাবে। কি ব্যাপার কোনো সারা আর শব্দ নেই না? আমি এখন কি করি, কেমন করে এই চক্কর বিহু থেকে আমি নিজেরে রক্ষা করব? শুনতে পাচ্ছিস? ছুটে একবার আমাদের ঝুপড়ির সামনে আয়। লক্ষণ, আমাদের ঝুপড়ির দরজাটা আমি খুলে দিলাম। হালদার মশাই, আপনি কথা তাহলে আমি ভুল ভাবি নাই? কখনো ভুল ভাবতে পারে? একই অমন আর ভালো করা। খবরদার হালদার মশাই, একটাও আমার ছেলে আসবে না। তাহলে এই মুহূর্তে এই ঘর থেকে আপনি বেরিয়ে যান বলছি। বেরালে কারি কাজে চালাকি করছিস রে দ্রৌপদী? তোর মতো অনেক দ্রৌপদী চালবাজি আমি উড়িয়ে দিয়েছি। তারাও তোদের মতো ফোঁস করে উঠেছিল। শেষ পর্যন্ত হালদারের নরম বুকে মাথা রেখে তারাও জল হয়ে গেছে। এইবার হালদার মশাই, দ্রৌপদীর মুখের কথাটা সত্যি না চালাকি বুঝতে পেরেছেন তো? কি মনে করেছিলেন? এই কি আসেন দেন দেখি আমার গায়ে হাত, দেখি আপনার মতো বুড়ো হাতের ঘরে কটা মাথা আছে? দ্রৌপদীর হাতের বটিটাই আপনার সমস্ত কার সাথে একবারে ঝুলিয়ে দিতে পারে। কি মনে করেছিলেন হালদার মশাই? এতক্ষণ দ্রৌপদীর ঘরে তালা বন্ধ করে রেখে আপনি মজা লুটবেন, কিন্তু এইবার আমি আপনার ঘরে তালা বন্ধ করে রেখে পাড়ায় যাব, পাড়ার লোকদের ডেকে এনে দেখাবো একদিন হাতে মনে করে যারা আপনার কাছ থেকে দূরে ছিল সেই হাতে আমি কেমন কুত্তার শালের মতো ঘরে তালা বন্ধ করে রেখেছি। তুই একবার তোর সেই ছোট্ট বোনটার মুখটা একবার চিন্তা করে দেখ। ওরে আমি লয়, এখানে তোর সেই ছোট্ট বোনটা দাঁড়িয়ে আছে। ওই হালদার মশাই রে সামনে দেখি চিৎকার করে বলছে, দাদা আমারে বাঁচা, দাদা আমারে বাঁচা। ডাকবি না, আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তাই ওই নবে আমাকে নতুন করে দিয়ে আমাকে
দ্রৌপদীর ফোনা মুচড়ে দুমড়ে গেছে। যাবি যা, ওই বাইরে গিয়ে তুই অপেক্ষা কর। এই না না, বক্সিসটা নিয়ে যা। আপাতত তুই এই 100 টাকা রাখ, পরে পরে আরো দেবো তোকে। আরো দেবেন? নতুন করে আর কি দেবেন হালদার মশাই? আগে যা দিয়েছেন আপনিটা আমি আগে শোধ করি, তারপরে নেব নতুন বক্সিস। পছন্দ হলো না বুঝি? বাইরে থেকে বন্ধ করে নিয়ে চলে যা। ভাই দেরা, এই আপনার কথা অনুযায়ী 94 আরেকটা ধাপ আমি নিচে নামলাম। আমিও নিচে নামলাম। ঠাকুর ঘরে ঢুকবো, একটু জুতো না খুললে হয়? হ্যাঁ? গেল 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 ওর মা পিসির মতো মেয়েটাও সেই একই পথে হারিয়ে গেল। দ্রৌপদী, শুনুনি, আরে একদম শুনুনি, শুনুনি, মা বলে আমার দেখুনে আজ কারোর মা কারোর স্ত্রী ওর অধিকার সে আমার নেই, আইরে গেছে। ওই কোনে ডাকাতটা ওই সব অধিকার কেড়ে নিছে। ওই জানোয়ারটা আমার সভ্য সভ্য চোখ সভ্য সব সব কেড়ে নিছে। তোর বাবাকে ভুল বুঝিস না রে মা, তুই বিশ্বাস কর, এছাড়া আমার যে আর কোনো উপায় ছিল না রে মা। উপায় আমার আছে বাবা, উপায় আমার আছে। সেরদিন যে জিনিসটারে সবচেয়ে দামি বলে মনে করেছিলাম সেই জিনিসটা আরে আমি 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 এক মুহূর্তে বাঁচতে পারবো না। ওই তো আমার জীবনের শান্তির দূত। আমি ওই শান্তির দূতের কোলে আশ্রয় নিয়ে আমি চির শান্তির দেশে চলে যাব। দ্রৌপদী, এসো এসো মৃত্যুদূত এসো, আমি তোমার বুকে চাইপে পড়ে চির শান্তির দেশে চলে যাই। এসো যাবেন না, ট্রেন আসছে, লাইন থেকে বনো বাবু। তুমি ট্রেনের তোলা এইভাবে আত্মহত্যা করতে যাচ্ছিলে? কি করবেন সে কথা শুনে? লোকের কাছে সেই লজ্জার কাহিনীটা বলে দ্রৌপদীর সকলের কাছে হাসির খোরাক করে তুলবে। কি বলছো দ্রৌপদী তুমি? প্রথম যেদিন আমি তোমাকে দেখেছিলাম সেদিন মনে হয়েছিল একটা আগুনের শিখা, আর আজ তুমি মাথা হেট করে দাঁড়িয়ে আছো, তোমার চোখে জল,
কি কি হয়েছে দ্রৌপদী? বিশ্বাস করে আমাকে সবকিছু খুলে বলো। বিশ্বাস আজ দ্রৌপদীর মন থেকে হারিয়ে গেছে গো বাবু। এই পৃথিবীর মানুষগুলো দ্রৌপদীর কাছে একটা জানোয়ার, আর এই পৃথিবীটা দ্রৌপদীর চোখে ওই কাঞ্চনতলার জঙ্গলের চেয়েও বড় জঙ্গল। সেই জঙ্গল করে একটু সুন্দর করে গড়ে তোলার জন্য আমি যে তোমাদের জীবনে এসেছি দ্রৌপদী। জঙ্গলকে তুমি ভয় পাও? ভয় পাওয়ার কারণ? এখানে যে হীরালাল হালদারের মতো মানুষ রয়েছে, ওই বাপ নামটা উচ্চারণ করে আপনি আমার বুকের জ্বালাটারে এমনি করে বাইরে দেবেন না। কারে দোষ দেব? ঠক বলতে যে গাও জোর হয়ে যাবে, নইলে আমার নিজের জন্মদাতা বাবা শরীর মতো সুপি সুপি আমার ঘরে ওই হীরালাল হালদারে ঢুইকে দিয়ে। থাক দ্রৌপদী থাক, আর বলতে হবে না। আমি যে সবকিছু বুঝতে পেরেছি। তাইলে সইরে যান আমার সামনে থেকে। আমি যা ঠিক করেছি আপনি আমার তাই করতে দেন। না না দ্রৌপদী না, এ পথ সঠিক নয়। অন্যায় করেছেন তোমার বাবারা হীরালাল হালদার। ওদের প্রাপ্য শাস্তি তুমি কেন মাথা পেতে নেবে? ওদের পাওনা শাস্তি মেটে দেওয়ার ক্ষমতা আমার নাই বলে। দ্রৌপদী, শাস্তি ফিরিয়ে দিতে গেলে যদি শুধু ক্ষমতার প্রয়োজন হয়, আজ নিজের জীবনটাকে শেষ করে না দিয়ে তুমি যদি শুধু ওদের সামনে আমার মাথা উঁচু করে দাঁড়াও, যারা তোমার ফুলের মতো জীবনটাকে ছিঁড়ে কুচি কুচি করে, তাদের সামনে যদি তুমি নতুন বর্ণকর্ণ হয়ে ফুটে ওঠে, সেটা কি তাদের অন্যায় জবাব হবে না দ্রৌপদী? তোমাকে যে আবার তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, নতুন বর্ণগন্ধ নিয়ে আবার যেতে হবে। কোথায় ঘুরবো গো বনবাবু? আমি কি ফিরে যেতে পারবো আমার এই বাপটার ঘরে? বাবার ঘরে ফিরে না যেতে পারলেও কোয়ার্টারে তোমার জন্য আমি একটা ঘর ছেড়ে দেবো। কিন্তু হীরালাল হালদার তোমার সঙ্গে সত্যতা করবে। হীরালাল হালদার সত্যতাও তোমার আছে। লোকে যে তোমার নামে বদনাম দেবে। লোককে বোঝাবার দায়িত্ব আমার। কতদিন বোঝাবেন? আপনার বাবা লাই, মা লাই, আত্মীয় স্বজন তারা বাধা দেবে না না দ্রৌপদী না, তারা আমার সবকিছুর কথা শুনলে তারা যে আমাকে আশীর্বাদ করবে। আর আমার তারা আমারে আজ বাদে কাল যখন আপনি বদলি হয়ে এই জঙ্গল থেকে চলে যাবেন, তখন আমি কার কাছে যাব? কে দেবে আমার একটুখানি আশ্রয়? দ্রৌপদী, তোমার নিজের ঘরে দ্রৌপদী, তোমার জীবন তোমার এখানে শেষ নয় দ্রৌপদী। তোমার জীবনে স্বামী আসবে, সন্তান আসবে। স্বামী, সন্তান। বাবু, দ্রৌপদীর জীবনের এই কথা শুনে কোন পুরুষ তার ঘরে জায়গা দেবে? তেমন পুরুষ আমি খুঁজে বের করবো। আর যদি খুঁজে না পান? দ্রৌপদী, চুপ করে গেলেন কেন? যদি খুঁজে না পান তখন আপনি পারবেন আমারে বিয়ে করে আপনার ঘরে আমারে জায়গা দিতে? চুপ করে আছেন কেন বনবাবু? যে কাজ করতে নিজের লজ্জা লাগে সেই কাজটা আর একটা পুরুষরে দিয়ে করাতে আপনার লজ্জা লাগে না? আমি তো আপনার দয়া চাই নাই, করুণা চাই নাই। আমি চেয়েছিলাম শুধু একটুখানি মরতে। আপনার ঘরের মা বোনের যদি আমার মতো অবস্থা হতো, তারাও তাই করতো বনবাবু, তারাও তাই করতো। হয়তো তোমার কথাই সত্য দ্রৌপদী, কিন্তু চোখের সামনে একটা অমানুষের অপমৃত্যু। উপায় কি বনবাবু? যে মানুষটার বাঁচাবার দায়িত্ব আপনি নিতে পারবেন না, সেই মানুষটারে মরতে বাধা দেবেন কেনে? আমি শুনলাম বনবাবু, আমি শুনলাম। ওর অন্তরে ভগবান লুকিয়ে আছে। এই ভগবানের ঘুম ভাঙাবে তুমি? ঘৃণা নয়, অবজ্ঞা নয়, বুক ভরা ভালোবাসা নিয়ে দাঁড়াবে তাদের পাশে। ওই এক তাল কাদা মাটিকে তোমার চেতনার আগুনে পুড়িয়ে শিক্ষা রুচি কুদে কুদে গড়ে তুলতে হবে একটা মানুষের জীবন্ত মূর্তিকে। জীবন্ত মূর্তিকে পেয়েছি আমি যে পথ পেয়েছি দ্রৌপদী।
আর দ্বিধা নয়, কোনটা নয়, ধরো, এসো এসো, ধরো আমার হাত। না বলো আস্থা করতে তাদের পৃথিবীর একটা মানুষও তা মেনে নেবে না। আমরা মানিয়ে নিলে সবাই মানিয়ে নেবে। না, এ হয় না, এ হতে পারে না। কেন নয় দ্রৌপদী, কেন হতে পারে না? সৈকত, তুই তুই এখানে? সে প্রশ্নের উত্তর পরে ভাই, আগে দাঁড়া, তোকে একটা অভিনন্দন জানাই। কেন আবার অভিনন্দন কেন? তুই যা করতে যাচ্ছিস সে শুধুমাত্র আমার বন্ধু পার্থ ভট্টাচার্যের পক্ষেই সম্ভব। তোর সিদ্ধান্তে কোনো ভুল নেই রে সৈকত, তোর সিদ্ধান্তে কোনো ভুল নেই। তবে আমি জানি যে দ্রৌপদী দ্রৌপদী খুব ভালো মেয়ে রে, দ্রৌপদী খুব ভালো মেয়ে। দ্রৌপদী, তুমি তুমি শুনতে পেয়েছো? তুমি শুনতে পেয়েছো দ্রৌপদী? এই গোটা পৃথিবীর মানুষ না হোক, একটা মানুষ অন্তত আমাদের আমাদের এই সম্পর্ককে মেনে নিয়েছে। আর আর অনর্থক দিকটা নয়, এসো এসো, ধরো ধরো আমার হাত। আমি দুটো মালা নিয়ে এসেছি, মালা দুটো ওদেরকে দাও, ওরা মালা বদলটা সেরে নিক। ও মায়েরা, ও বোনেরা, তোমরা তোমরা শাঁখ বাজাও, উলু দাও।